হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ রূপক। চলে এসেছি আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ কী, ভয়েস চেঞ্জ কত প্রকার, কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, সমস্ত কিছু এখানে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ শেখার আগে আমাদেরকে তিনটে জিনিসের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট, এই তিনটে আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। এই তিনটে জিনিস আসলে কি, কারণ এই তিনটে জিনিস যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, সাবজেক্ট কি? সাবজেক্ট কথার বাংলা অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ একজন ব্যক্তি যে কাজটি করছে সে যে একজন ব্যক্তি, অর্থাৎ যে কাজটি করছে, ঠিক আছে, বা যার দ্বারা কাজটি করা হয় বা কোনো কাজ করা হয়, সেই ব্যক্তিকে বলা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, কি বললাম? যেমন ধরো বললাম আমি তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ এখানে যদি প্রশ্ন করি কে পড়াচ্ছে, উত্তর পাচ্ছ আমি, অর্থাৎ আমি হচ্ছে এখানকার সাবজেক্ট। যেমন ধরো আরেকটা এক্সাম্পল বলছি, যেমন ধরো বলছি তুমি তুমি ভাত খাও, ঠিক আছে, যদি প্রশ্ন করি কে ভাত খায়, উত্তর কি পাচ্ছ? তুমি। সুতরাং তুমি হচ্ছে এখানকার সাবজেক্ট। তাহলে কি বললাম? যে ব্যক্তি কাজ করছে বা যার দ্বারা কাজটি করা হচ্ছে সেই ব্যক্তি বা সে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ঘরে আমি কি লিখবো? যে ব্যক্তি কাজটি করে, ঠিক আছে, বা বলতে পারি যার দ্বারা কোনো কিছু করা, যার দ্বারা কোনো কিছু করা হয়ে থাকে। ঠিক আছে, যে ব্যক্তি কাজ করছে বা যার দ্বারা কোনো কিছু করা হয়ে থাকে তাকে বলা হয় সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কি করে আমি বুঝবো একটা বাক্যতে সাবজেক্ট কোনটা? একটা বাক্যতে সাবজেক্ট কি করে চিনবো? সাবজেক্টকে চিনতে গেলে কি করতে হবে দেখো, সাবজেক্টকে চিনতে গেলে আমাদেরকে হু বা কে, কি বললাম, হু বা কে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। কিরকম? একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। যেমন ধরো বললাম এক্সাম্পল হিসাবে আই ইট রাইস। আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই। ঠিক আছে, যেমন ধরো এখানে যদি প্রশ্ন করা হয় যে ভাত কে খায়, উত্তর কি পাচ্ছ? আমি, অর্থাৎ আমি হচ্ছে এখানকার সাবজেক্ট। তাহলে এখানে তুমি যদি প্রশ্ন করো যে ভাত কে খায়, উত্তর কি পাচ্ছ? আমি, অর্থাৎ আমিটা হচ্ছে এখানকার সাবজেক্ট। বোঝা গেল কি বললাম? তাহলে সাবজেক্ট পেতে গেলে কি করতে হবে? আমাদেরকে হু দিয়ে প্রশ্ন করতে হবে, বা বাংলাতে কে দিয়ে প্রশ্ন করলেও তুমি সাবজেক্ট পেয়ে যাবে। আচ্ছা, সাবজেক্ট তো বোঝা গেল যে সাবজেক্ট আসলে কি। এবার আমাদের জানতে হবে হচ্ছে তোমার ভার্ব। ভার্ব হচ্ছে কি? ক্রিয়া বা কাজ। ঠিক আছে, তাহলে ভার্ব কি বললাম? ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ, অর্থাৎ আমরা যে সকল কাজ করে থাকি সেগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া। ঠিক আছে, যেমন ধরো বললাম যে আমি ভাত খাই, আমি যদি বলি আমি কি করি, উত্তর কি পাচ্ছ? ভাত, সরি খাওয়া। তাহলে খাওয়াটা হচ্ছে এখানকার মানে ভার্ব। ঠিক আছে, সমস্ত যে অ্যাকশন বা সমস্ত যে ক্রিয়া বা কাজ সেগুলো হচ্ছে আমাদের ভার্ব। যদি বলা হয় আমি কি করি, উত্তর কি পাচ্ছ? কি কি করছি? খাওয়া দাওয়া করছি। তার মানে ইটটা হচ্ছে এখানকার ভার্ব। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে যে কোনো অ্যাকশন বা যে কোনো কাজ। এরকম ধরো প্রচুর উদাহরণ রয়েছে, যেমন ধরো প্লে একটা ভার্ব, ডু একটা ভার্ব, লিসেন একটা ভার্ব। ঠিক আছে, তারপর ধরো ওয়ার্ক একটা ভার্ব। ঠিক আছে, সিং একটা ভার্ব, ইটিসি।
ঠিক আছে, যে কোনো অ্যাকশন বা যে কোনো কাজ প্রত্যেকটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এবার তাহলে জানতে হবে কি, এবার জানতে হবে আমাদেরকে অবজেক্ট। অবজেক্ট কি? আচ্ছা, অবজেক্ট হচ্ছে, দেখো সাবজেক্ট আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। ব্যক্তি যেটা করছে সেটা হচ্ছে কি, ভার্ব বা ক্রিয়া। এবার যদি প্রশ্ন করি যে আমি খাচ্ছি, কি খাচ্ছি, ভাত, তাহলে উত্তর কি পাচ্ছ, ভাত। তাহলে ভাতটা হচ্ছে এখানকার অবজেক্ট। ধরো এক্সাম্পল, আচ্ছা অবজেক্ট কি দিয়ে পাবো আমরা, হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে অবজেক্ট। ঠিক আছে, কি বললাম, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি হবে, আমরা অবজেক্ট পাবো। যেমন কিরকম, ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এক্সাম্পল হচ্ছে আই ইট রাইস। ঠিক আছে, আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি, এই বাক্যতে যদি বলি আমি কি খাচ্ছি, উত্তর কি পাচ্ছ, ভাত। তার মানে ভাতটা হচ্ছে এখানকার অবজেক্ট। আচ্ছা, আইটা হচ্ছে সাবজেক্ট, আমরা একটুখানি আগে জানতে পারলাম। ইটটা হচ্ছে ভার্ব, এটাও জানতে পারলাম। তাহলে ভার্ব হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, বাকি রইল কোনটা, অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে ভার্ব কি করে, সাবজেক্ট কি করে পাবো, সাবজেক্ট হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাচ্ছি। ঠিক আছে, যে কোনো কাজ বা যে কোনো ক্রিয়া সেটা হচ্ছে গিয়ে ভার্ব। আর কি দিয়ে প্রশ্ন করলে বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার অবজেক্ট। ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের এই তিনটে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এবার নেক্সট চলে আসি পরের যে অংশটা। আচ্ছা, তোমাদের এটা একবার আমি বলছি যে তোমরা এটা লিখে নাও খাতার মধ্যে। কেন, এটা কিন্তু তোমাদের খুব প্রয়োজনীয়, বা তোমরা এখন স্ক্রিনশট তুলে নিতে পারো, পরে নোট ডাউন করে নেবে। চলো নেক্সট। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রোনাউনের কি করে পরিবর্তন হচ্ছে। যেমন ধরো বলছি আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা, এই যে আমি থেকে আমার হয়ে গেল। ঠিক আছে, তুমি টিভি দেখো, টিভি দেখা হয় তোমার দ্বারা, এই তুমি থেকে তোমার। ঠিক আছে, সে গান শুনে, গান শোনা হয় তার দ্বারা, মানে সে থেকে তার। বিষয়টা বোঝা গেল কি বললাম, এই যে পরিবর্তনটা কি করে হচ্ছে প্রোনাউনের, এটা আমাদেরকে জানতে হবে। চলো দেখে নাও। আচ্ছা, প্রোনাউনের পরিবর্তন করার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে বলে দিই যে প্রোনাউনটা আসলে কি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রোনাউন। যেমন ধরো বললাম রতন খুব ভালো ছেলে, সে আমার বন্ধু। ঠিক আছে, আমি কি করছি, রতনের জায়গায় সে কথাটা ব্যবহার করছি, তাহলে সেটা হচ্ছে এখানকার প্রোনাউন। বোঝা গেল কি বললাম? আর বেশি বলবো না প্রোনাউন, কারণ আমি তোমাদেরকে এখন ভয়েস চেঞ্জ শেখাচ্ছি। আচ্ছা, প্রোনাউনগুলো কিরকম, আই থেকে, আচ্ছা আই থেকে মানে কি তোমাদের, আই থেকে কি হয়, মি চেঞ্জ হয়। ঠিক আছে, আই শুধু আগে এটা লিখে নাও, তারপরে তোমাকে পরের যে কনসেপ্টটা বোঝাবো সেটা তুমি বুঝতে পারবে যে আইটা কোথায় বসছে, মিটা কোথায় বসছে। আগে এটা লিখে নাও। আচ্ছা, আই থেকে কি হয়, মি হয়। ইউ থাকলে কি হয়, ইউ হয়। হি থাকলে কি হয়, হিম হয়। সি থাকলে হার হয়। দে থাকলে দেম হয়। উই থাকলে আস হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার প্রোনাউনের ব্যবহার। ঠিক আছে, এগুলো খাতা মধ্যে লিখে নাও। আচ্ছা, এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের মেন যে বিষয়টা, আসলে পরীক্ষাতে ভয়েস চেঞ্জটা কি কি করতে হবে, মানে আসলে বিষয়টা কি সেটা তোমাদেরকে জানতে হবে। তোমাদের জেনারেলি কি করতে হয়, আচ্ছা তার আগে বলে দিই যে ভয়েস চেঞ্জের ভাগ কটা।
প্রকারভেদ বা বলতে পারো ক্লাসিফিকেশন। ঠিক আছে, প্রকারভেদ বা ক্লাসিফিকেশন মানে ভয়েস চেঞ্জকে কটি ভাগে ভাগ করা হয়। ভয়েসকে জেনারেলি দুটি ভাগে ভাগ করা হয়। কিরকম? অ্যাক্টিভ, 2 নম্বর প্যাসিভ। কি বললাম? অ্যাক্টিভ ভয়েস আর একটা কি বললাম? প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জ দু রকম, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তোমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ থেকে হয় প্যাসিভ পরিবর্তন করতে হবে, অথবা প্যাসিভ থেকে তোমাদেরকে অ্যাক্টিভ পরিবর্তন করতে হবে। পরীক্ষায় দু রকম ভাবে আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভও দিতে হতে মানে করতে হতে পারে, আবার প্যাসিভ থেকে তোমাদের কিন্তু অ্যাক্টিভে পরিবর্তন করতে হতে পারে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার কি ব্যাপারটা কিরকম তোমাদেরকে জানতে হবে যে স্যার অ্যাক্টিভ ভয়েস কোনটা আর প্যাসিভ ভয়েস কোনটা, কি করে আমি বুঝবো? এটা তোমাদেরকে জানতে হবে। তো আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েস কোনগুলো আর প্যাসিভ ভয়েস কোনগুলো। যেমন ধরো বললাম আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই কথাটা যখন আমি পরিবর্তন করে এভাবে বলছি যে ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা, তাহলে কি হচ্ছে? দেখো মিনিংটা কিন্তু একই থাকছে, অর্থ যেটা সেটা কিন্তু একই থাকছে। পরিবর্তন কোনটা হচ্ছে? খালি গঠনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা সেটা খালি চেঞ্জ হচ্ছে। আমি ভাত খাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বোঝা গেল কি বললো? আমি ভাত খাই, আমি আবার বলছি আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ভাত খাওয়া হয় আমার দ্বারা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আরেকটা উদাহরণ ধরো বলছি তুমি গান শোনো, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, গান শোনা হয় তোমার দ্বারা। সে টিভি দেখে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, টিভি দেখা হচ্ছে তার দ্বারা হচ্ছে প্যাসিভ ভয়েস। বিষয়টা বোঝা গেল? চলো কয়েকটা এক্সাম্পল বোর্ডে লিখছি, তোমরা লিখে নাও। এটা ধরো অ্যাক্টিভ, এটা ধরো প্যাসিভ। আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিচ্ছি যে কি করে অ্যাক্টিভ আর কি করে প্যাসিভটা হচ্ছে। যেমন ধরো বলছি হি, আচ্ছা হি না, একটু অন্য সেন্টেন্স দিই। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। বাংলায় করলে কি হয়? আমি খাই, তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের বিষয়টা পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েস কি করে চিনবো। এখানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি হচ্ছে? বক্তা যে মানে স্পিকার, ঠিক আছে, সে কি করছে? কাজটা সরাসরি করছে। বোঝা গেল কি বললাম? আর প্যাসিভ ভয়েসের কি করছে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট একদম সামনে চলে আসছে, ঠিক আছে, দ্বারা দিয়া এরকম অর্থে কিন্তু সেন্টেন্সটা প্রকাশিত হচ্ছে। একটা কথা আমি বারবার করে বলছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন পরিবর্তন করছি তখন কিন্তু অর্থগত দিক থেকে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনটা কি হচ্ছে? খালি গঠনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওখানে দ্বারা দিয়া থাকছে না অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, আর প্যাসিভের ক্ষেত্রে কি হচ্ছে? দ্বারা দিয়া থাকছে। এটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল কি বললাম? চলো এবার তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে গেলে কি করতে হবে সেই নিয়মগুলো তোমাদেরকে এখন লিখিয়ে দিচ্ছি, খাতার মধ্যে লিখে নাও। আচ্ছা, তোমরা একবার স্ক্রিনশট যদি মনে করো তুলে নিতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। চলো মুছে দিলাম। কি লিখলাম? প্রধানত কি করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে পরিবর্তন করবো। দেখো আমি কি বলেছিলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভের ঘরে থাকে। ঠিক আছে, অ্যাক্টিভের ঘরে কি বললাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরকম থাকে। তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করতে গেলে কি করতে হবে? এই যে অবজেক্টটা এভাবে চলে আসবে, এই সাবজেক্টটা চলে যাবে এখানে। বোঝা গেল কি বললাম? আর এই যে ভার্বটা সেটা কিন্তু অলওয়েজ V3 করতে হবে। ঠিক আছে, অফকোর্স মনে রেখো যে তুমি যখন ভয়েস চেঞ্জ করছো মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছ, তোমার কিন্তু ভার্বটা সব সময়ের জন্যই V3 হবে। স্যার V3 মানে কি?
ভিতরি কথার মানেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ব্যাপারটা কিরকম? যেমন ধরো থার্ড ফর্মটা আসলে কি, আমি ধরো তোমাকে বললাম গো, তারপরে কি বললাম ওয়েন্ট, তারপরে কি বললাম গন। এই যে গন কথাটা এটা হচ্ছে থার্ড ফর্ম। ঠিক আছে, কিরকম? ধরো বললাম গো ওয়েন্ট গন, এই গনটা হচ্ছে কি থার্ড ফর্ম। ঠিক আছে, তার মানে কি অ্যাক্টিভ থেকে তুমি যখন প্যাসিভে পরিবর্তন করছো, তুমি সবসময়ের জন্য মনে রেখো ওখানে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময় কখনোই কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম এরকমটা কিন্তু হবে না। সবসময় মনে রেখো যে ভার্বের কিন্তু থার্ড ফর্মই হবে। ভুল করো কিন্তু কখনো তুমি থার্ড ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম লিখবে না, তাহলে কিন্তু কেটে দেবে। ঠিক আছে, তোমাদের থার্ড ফর্মটা বুঝিয়ে দিলাম। আমি আবারও বলছি, ধরো একটা ভার্ব নিলাম, ধরো প্লে প্লেট প্লেট, এই যে প্লেট যে লাস্টে বললাম সেটা হচ্ছে থার্ড ফর্ম। গো ওয়েন্ট গন বললাম, গনটা থার্ড ফর্ম। ডু ডিড ডান, ডানটা হচ্ছে থার্ড ফর্ম। ঠিক আছে, এরকম আর কি কি থার্ড ফর্ম হতে পারে তোমরা আমাকে কমেন্ট করে বলো দেখি। চলো নেক্সট। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে ভয়েস চেঞ্জ কি করতে হচ্ছে, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে যাব, তাহলে কি করতে হবে, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে আমরা পরিবর্তন করবো তাহলে সাবজেক্ট চলে যাবে, তখন অবজেক্টের ঘরে অবজেক্ট চলে যাবে সাবজেক্টের ঘরে, আর ভার্বটা সবসময় কি হবে ভিতরি হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে। এটা তোমাদের একদম বেসিক যে নিয়মটা সেটা তোমাদেরকে বললাম। ঠিক আছে, চলো এইটা নিয়ম, এই শুধুমাত্র এইটুকু জানলে তো তোমাদের হবে না ভয়েস চেঞ্জ, কারণ তোমরা ভয়েস চেঞ্জ করতে গেলে আরো বেশি এলাবোরেটলি তোমাদের নিয়ম জানতে লাগবে, সেই নিয়মগুলো লিখে নাও খাতার মধ্যে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের মেনলি দুটো নিয়ম জানলেই কিন্তু প্রধানত সমস্ত ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। ঠিক আছে, কিছু কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলো কিন্তু ওই দুটো নিয়মে হবে না, কিন্তু ম্যাক্সিমাম ভয়েস চেঞ্জ কিন্তু আমরা দুটো নিয়মে করতে পারবো। সেই দুটো নিয়ম তোমাদেরকে আগে লিখিয়ে দিচ্ছি, তারপর বাকি নিয়মগুলো লেখাবো। রুল নাম্বার, আচ্ছা প্রধান নিয়ম তাই তো, মানে মেইন রুল নাম্বার 1, অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। কি বললাম, ও ফর অক্সিলারি, ও ফর অবজেক্ট, এ ইউ এক্স মানে অক্সিলারি ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। আচ্ছা অক্সিলারি ভার্ব কোনগুলো, অক্সিলারি হচ্ছে তোমার এম, ইজ, আর, তারপরে ধরো বললাম হ্যাভ, হ্যাজ, ঠিক আছে, হ্যাড, ইটিসি, প্রচুর রয়েছে, এতগুলো লেখানো সম্ভব না, আমি তোমাদেরকে পরবর্তী নিয়মগুলোতে সেগুলো লিখে দেবো। ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝা গেল যে মেনলি প্রধানত কটা আছে। একটা নিয়ম তোমাদেরকে লিখলাম অবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব থার্ড ফর্ম বাই সাবজেক্ট। এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময়। মনে রাখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করার সময় কিন্তু তোমাদেরকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট আরেকটা নিয়ম দেখে নাও। ভয়েস চেঞ্জের আরেকটা নিয়ম আছে, কি দেখে নাও, লেট অবজেক্ট বি মেন ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, লেট অবজেক্ট বি মেন ভার্বের থার্ড ফর্ম। এই দুটো নিয়মে কিন্তু তোমাদের সমস্ত ভয়েস চেঞ্জ প্রায় হয়ে যাবে। কিছু কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলো কিন্তু এই নিয়মে আমাদের হবে না, সেগুলোর জন্য আলাদা আমি বলে দিচ্ছি কোনগুলো অ্যাপ্লাই করতে হবে, কিন্তু বেসিক্যালি এই দুটো নিয়ম তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা এবার এগুলো ছাড়াও আমাদেরকে যেই নিয়মগুলো মনে রাখতে হবে সেগুলো চলো দেখে নিচ্ছি। খাতার মধ্যে লিখে নাও এগুলো বা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা চলো নেক্সট। এবার তোমাদেরকে পরপর যে নিয়মগুলো আমি লিখিয়ে দেবো সেগুলো খাতার মধ্যে একদম নোট ডাউন করে নেবে এবং মুখস্থ করে নেবে। এই নিয়মগুলো না জানলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। চলো লিখে নাও। রুল নাম্বার 1 লিখে নাও, যদি অ্যাক্টিভ ভয়েস এর বাক্যের ভার্বটি V1 আকারে থাকে তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ
সময় am is are বসবে। কি বললাম, যদি অ্যাক্টিভ ভয়েস এর বাক্যের ভার্বটি V1 আকারে থাকে তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময় am is are বসে। ঠিক আছে, ব্যাপারটা কিরকম, চলো এক্সাম্পল দিয়ে দেখি। যেমন ধরো বলছি ইউ প্লে ক্রিকেট, মানে তুমি ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। ইউ প্লে ক্রিকেট, দেখো নিয়মে কি বলা হয়েছে এটা বুঝতে পারছো, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা এতক্ষণে বোঝা গেছে, বুঝতে পারছো যেটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে কি করতে হবে, আমাদেরকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে ইউ প্লে ক্রিকেট, এটা যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব, আমি কি করব, প্রথমে আমাদের নিয়ম অনুসারে কি করতে হবে, ভয়েস সেন্স তোমাদেরকে বলেছিলাম যে অবজেক্টটা চলে যায় ফার্স্ট সাবজেক্টের ঘরে, সাবজেক্টে চলে যায় অবজেক্টের ঘরে। ঠিক আছে, তার মানে এখানে আমাকে দেখতে হবে সাবজেক্ট কোনটা আছে। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইউ। কেন, কারণ তুমি ক্রিকেট খেলো, আমি যদি প্রশ্ন করি কে খেলো, তুমি কি উত্তর পাচ্ছ, তুমি, তাহলে তুমিটা হচ্ছে এখানকার সাবজেক্ট। আমি তোমাদেরকে আগেই একটু আগেই বললাম। তাহলে ইউটা যদি সাবজেক্ট হয়, এই ইউটা চলে যাবে কি একদম লাস্টে, আর ক্রিকেট কথা বলতে মানে কি, অবজেক্ট, এটা চলে আসবে তোমার ফার্স্টে। ঠিক আছে, আর প্লেটা কি হচ্ছে, প্লেটা তোমার কিন্তু থার্ড ফর্ম হচ্ছে, এটা মনে রেখো। তাহলে এবার আমি যদি অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসি, কি লিখবো, ক্রিকেট। আচ্ছা, এইবার তোমাকে বুঝতে হবে যে ক্রিকেটের পরে আমরা যে ভার্বটা বসাবো সেটা কি ভার্ব। কিরকম, দেখো প্লে কথাটা কিসে আছে, প্লে কথাটা কিন্তু V1 ফর্মে আছে। ঠিক আছে, প্লে কথাটা কিসে আছে, V1 ফর্মে আছে। তার মানে ক্রিকেটের সাথে আমরা যে অক্সিলারি ভার্বটা বসাবো সেটা কি বসাবো, am is are বসাবো। am is are মধ্যে থেকে যে কোনো একটা, কারণ আমরা নিয়মে বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বটি V1 ফর্মে থাকে তাহলে কিন্তু am is are তার মধ্যে থেকে যে কোনো একটা বসাতে হবে। বোঝা গেল, তাহলে ক্রিকেটের পরে কি বসবে, ক্রিকেটের পরে তো am বসবে না, কারণ তোমরা জানো যে am হচ্ছে I এর সাথে বসে। আর বসবে না, কারণ আর হচ্ছে তোমার একজন দুজন তার বেশি হলে আর বসে, মানে একের বেশি হলে, অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে আর বসে। তাহলে এখানে কি বসবে, ক্রিকেটের পরে ইজ বসবে। তাহলে ক্রিকেট ইজ, আর ভার্বে সবসময় বলছি তোমার 3 নম্বর ফর্ম বসে, ক্রিকেট ইজ প্লেড বাই। বোঝা গেল কি বললাম, ক্রিকেট ইজ প্লেড বাই ইউ। এটা তাহলে কি হচ্ছে, এটা তোমার প্যাসিভ ভয়েসে পরিবর্তন হলো। চলো নেক্সট, এটা খাতার মধ্যে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। চলো নেক্সট, রুল নাম্বার 2 লিখে নাও, অ্যাক্টিভ ভয়েস এর বাক্যের ভার্বটি যদি V2 আকারে থাকে তবে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ পরিবর্তন সময় ওয়াজ ওয়্যার বসে। কি বললাম, অ্যাক্টিভ ভয়েস এর বাক্যের ভার্বটি যদি V2 আকারে থাকে তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময় ওয়াজ ওয়্যার বসে। তোমরা খাতার মধ্যে লিখে নাও। বিষয়টা কি একটু ভালো করে তোমাদেরকে এক্সাম্পলের সাথে বোঝাই। দেখো, ধরো বললাম ইউ এট রাইস, ইউ এট রাইস, এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে কি করতে হবে, প্যাসিভ পরিবর্তন করতে হবে। কিরকম, আমরা জানি কি, ইটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কি অবজেক্ট।
ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। এখানে কি হচ্ছে, খেয়েছিলে, ঠিক আছে, পাস্ট টেন্সে কিন্তু রয়েছে। তাহলে ফার্স্টে কি হবে, অবজেক্টটা লিখবো আমরা। অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট রাইস। এবার দেখো এটটা কিন্তু তোমার কি আছে, ভি টু আকার রয়েছে, বুঝে গেল। এট হচ্ছে কি ভি টু আকার, মানে ইট হচ্ছে প্রেজেন্ট টেন্স, এট হচ্ছে পাস্ট টেন্স। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়, ইটেন, যেটা এখানে লেখা নেই। এখানে লেখা আছে এট, অর্থাৎ সেকেন্ড ফর্ম রয়েছে। তাহলে রাইসটা যদি তুমি ফার্স্টে নিয়ে আসো, রাইজের পরে তাহলে কি বসবে, সেকেন্ড ফর্মে আমি কি বলেছি, ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার, ঠিক আছে। রাইজের সাথে কি বসে, ওয়াজ বসবে, তাহলে ওয়াজটাকে লিখে দিই, রাইস ওয়াজ। আর ভার্বের সবসময় কি আমি বলেছি, থার্ড ফর্ম বসে, রাইস ওয়াজ ইটেন বাই ইউ, রাইস ওয়াজ ইটেন বাই ইউ, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে যদি ভার্বটা আমরা দেখি অ্যাক্টিভ ভয়েসে সেকেন্ড ফর্মে রয়েছে, সেটা কি হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করার সময় ওয়াজ বা ওয়্যার ইউজ করতে হবে। চলো নেক্সট এক্সাম, নেক্সট রুল দেখে নাও, খাতার মধ্যে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। রুল নাম্বার 3, যদি অ্যাক্টিভ ভয়েস এর বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তবে অ্যাক্টিভ থেকে সময় বিন কি বললাম, যদি অ্যাক্টিভ ভয়েসের বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময় কি করতে হবে, বিন যোগ করতে হবে। কি বললাম বোঝা গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করার সময় তখন কি করতে হবে, বিন যোগ করতে হবে। এক্সাম্পল দেখো কিরকম, এক্সাম্পল, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। ঠিক আছে, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভে আছে, এখান থেকে কি করতে হবে, পরিবর্তন করতে প্যাসিভে দিতে হবে। তাহলে দেখো ভালো করে, দ্য ওয়ার্কটা হচ্ছে কি অবজেক্ট, ফিনিশডটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। এটা কি করবো আমি ফার্স্টে এখানে নিয়ে চলে আসবো, দ্য ওয়ার্ক, তাহলে ওয়ার্কের পরে কি বসবে, হ্যাজ, তো ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই মি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই মি, বোঝা গেল কি বললাম। তাহলে হ্যাজটা, এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো হ্যাভ লেখা আছে, আপনি হ্যাজ কেন লিখলেন। শোনো, হ্যাভ, হ্যাজ এগুলোর কিন্তু ব্যবহারের আলাদা নিয়ম আছে, যেটা আমি কিন্তু তোমাদের এখন এই মুহূর্তে শেখাচ্ছি না, কারণ যেহেতু ভয়েস চেঞ্জ করাচ্ছি। তোমাদের যদি মনে হয় যে না হ্যাভ হ্যাজ এর নিয়মটা দরকার আছে, তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে তারপর আলাদা করে একটা ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে বললাম। আচ্ছা, এমনি তোমার দ্য ওয়ার্কের সাথে হ্যাজ বসে, এটা মনে রাখো, হ্যাজ রয়েছে মানে হ্যাজের সাথে বিন যোগ হয়েছে, ঠিক আছে। আর ভার্বের সবসময় বলেছি তোমাদেরকে থার্ড ফর্ম বসে, ফিনিশটা ফিনিশড হয়ে যাবে, তাই ফিনিশড লিখেছি। বাই তো তোমাদের নিয়মের মধ্যে রয়েছে, আই থেকে চেঞ্জ হয়ে মি হয়েছে, বোঝা গেল। চলো নেক্সট, এবার আমরা দেখবো রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ কি লেখা থাকবে দেখো, রুল নাম্বার 4, আচ্ছা রুল নাম্বার 4-এ কি লিখবো, যদি অ্যাক্টিভ ভয়েস বাক্যে শ্যাল, উইল, উড, কুড,
শুড থাকে, তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বিযোগ করতে, কি বললাম, অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটি রয়েছে সেখানে যদি আমরা দেখি শ্যাল, উইল, ক্যান, কুড, শুড এগুলো রয়েছে, উড রয়েছে, তাহলে কি করবো, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে পরিবর্তন করব সেখানে কি হবে, তার সাথে বিযোগ করতে হবে। ঠিক আছে, চলো এক্সাম্পল নিয়ে দেখি। এক্সাম্পল যেমন ধরো বললাম আই শ্যাল রাইট এ স্টোরি। আই শ্যাল রাইট এ স্টোরি। তোমরা বুঝতে পারছো যে এটা কিসে আছে, এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে। এবার এই যে এই স্টোরি, এটা কি অবজেক্ট, এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা চলে আসবে ফার্স্টে, তাহলে কি হবে এ। এখানে মনে রাখবা যে শুধুমাত্র কিন্তু স্টোরি অবজেক্ট নয়, স্টোরির সাথে যে এটা রয়েছে এটাকেও কিন্তু নিতে হবে। ঠিক আছে, তাহলে এ স্টোরি, এটা পুরোটাই কিন্তু অবজেক্ট, তাহলে এ স্টোরি, তাহলে শ্যাল রয়েছে। আচ্ছা, এ স্টোরি পরে কিন্তু শ্যাল বসবে না, এ স্টোরি পরে কিন্তু উইল বসবে। শ্যাল উইল বসানোর যে নিয়মটা সেটার একটা আলাদা স্পেসিফিক নিয়ম আছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে বর্তমানে যে গ্রামার বই যেগুলো বেরোচ্ছে বা ট্র্যাডিশনাল যে সমস্ত গ্রামার হচ্ছে সেগুলোতে কি হচ্ছে, শ্যাল আর উইল কিন্তু কোনো রকম আলাদা ডিফারেন্স হচ্ছে না। অর্থাৎ তুমি আই এর সাথেও শ্যাল বসাতে, আই এর সাথেও উইল বসাতে পারো, তুমি ইউ এর সাথেও উইল বসাতে পারো। বোঝা গেল কি বললাম? তাহলে তুমি যদি মনে করো যে আমি শ্যাল উইলের নিয়মটা মনে রাখতে পারছি না, তুমি ডাইরেক্ট উইল বসাবা, কোনো অসুবিধা হবে না। তাহলে স্টোরি উইল বি রিটেন বাই মি। দেখো শ্যাল রয়েছে, শ্যাল বসাতে পারো বা আমি বললাম উইলও বসাতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, কোনো অসুবিধা নেই। এটা চেঞ্জ হয়ে কি হলো, এটা হলো শ্যাল বি হলো, ঠিক আছে, বা উইল বি হলো, রাইটটা কি হলো, রিটেন হয়ে গেল। আচ্ছা চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। ধরো বললাম এক্সাম্পল নাম্বার 2, ইউ উইল প্লে ক্রিকেট, ইউ উইল প্লে ক্রিকেট। দেখো ইউটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে মানে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে তোমার ওয়ান, এটা কি হচ্ছে তোমার অবজেক্ট, তাহলে এটার পাশে চলে আসলে কি হচ্ছে, ক্রিকেট উইল বি প্লেড বাই ইউ। বোঝা গেল কি বললাম? আচ্ছা চলো নেক্সট, পরবর্তী যে নিয়মটা আছে সেটা লেখা আছে, তোমরা এটা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে। পরবর্তী নিয়ম যেটা, নিয়ম অর্থাৎ রুল নাম্বার 5, যদি অ্যাক্টিভ ভয়েস এর ভার্বটি আইএনজি আকারে থাকে, যেমন প্লেইং, কি বললাম, যেমন প্লেইং, ডুইং ইটিসি, তবে সময় বিং করার সময় বিং হবে এবং ভার্বটির থার্ড ফর্ম হয়ে যাবে। এক্সাম্পল প্লেইং, এটা চেঞ্জ হয়ে কি হবে, এখানে কি আছে, প্লে আছে প্লাস আইএনজি আছে, এটা চেঞ্জ হয়ে কি হচ্ছে,
বিং লেই হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো এটার এক্সাম্পল, যেটা এক্সাম্পলটা কি দেখে নাও। আচ্ছা তোমরা খাতার মধ্যে এটা লিখে নাও। দেখো এক্সাম্পল কি বলবো, আই এম রাইটিং এ স্টোরি। আই এম রাইটিং এ স্টোরি। দেখো এ স্টোরিটা অবজেক্ট, আইটা সাবজেক্ট, এটা চলে আসলো এই ঘরে। তাহলে এ স্টোরি, এ স্টোরির পরে কি বসে, ইজ বসে। স্টোরি ইজ, আমি কি বলছি রাইটিং রয়েছে, তাহলে কি হচ্ছে স্টোরি ইজ বিং রিটেন বাই মি। বোঝা গেল যে আইএনজি থাকলে কি হয়, বিং বসে, বিং বসে কি করবো, ভার্বের আমরা থার্ড ফর্ম করবো। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা লাস্ট রুল আমাদের রয়েছে, সেই রুলটা আমাদের মোটামুটি লিখিয়ে দিলেই ভয়েস চেঞ্জের রুলটা কমপ্লিট হয়ে যাবে। রুলটা কি, রুলটা হচ্ছে লেট দিয়ে ভয়েস চেঞ্জ। কিরকম, যেমন ধরো বললাম লেট, সরি ধরো বললাম এক্সাম্পল হিসাবে কি বলবো, ওপেন দ্য ডোর। কি বললাম, ওপেন দ্য ডোর। ঠিক আছে, এটা মনে রাখো, দ্য ডোরটা হচ্ছে এখানকার অবজেক্ট, এখানে হচ্ছে তোমার ভার্ব। এটা কি হবে, এপাশে চলে আসবে, তার আগে কি করবো লেট, তারপরে কি হবে লেট দ্য ডোর বি ওপেন। তোমাদেরকে আমি লেট দিয়ে যে রুলটা একটুখানি আগে লিখে দিলাম, তোমরা দেখে নেবে, ওই নিয়মে কিন্তু এরকমই রয়েছে। বোঝা গেল, মনে রাখো লেট দিয়ে যেগুলো করতে হবে সেখানে কি হবে, তোমাদের ভার্ব থাকবে আর হচ্ছে অবজেক্ট থাকবে। অবজেক্টটা চলে আসবে ফার্স্টে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ডু দ্য ওয়ার্ক। দেখো ডুটা হচ্ছে ভার্ব, এটা কি অবজেক্ট, এটা এখানে চলে আসলো। তার আগে কি করবো, প্রথমে লেট বসাবো, তারপর এটা বসাবো, লেট দ্য ওয়ার্ক, তারপরে কি করবো বি ডান। বোঝা গেল কি বললাম। তোমাদের যদি মনে হয় লেট দিয়ে আরো কিছু এক্সাম্পল তোমরা লিখতে পারবে, তাহলে তোমরা কমেন্ট করে বলো, আমি দেখছি। আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমাদেরকে আজকে আমি নিয়ম লিখিয়ে দিলাম, ভয়েস চেঞ্জ কি, কিভাবে ভয়েস চেঞ্জ করতে লাগে, কত প্রকার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সমস্ত কিন্তু কনসেপ্ট তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি। এটার আরেকটা ভিডিও আসবে, সেখানে আমি কি তোমাদেরকে বিভিন্ন টাইপ ধরে ধরে ভয়েস চেঞ্জ করাবো, অর্থাৎ পরীক্ষাতে কিরকম টাইপের ভয়েস চেঞ্জ আসে বা কিরকম টাইপের ভয়েস চেঞ্জ তোমাদের করতে হতে পারে বা হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের একটাই এখানে রিকোয়েস্ট, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো, তাহলে একবার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যে এরকম টাইপের যে ভিডিওগুলো পোস্ট করে থাকি, আজকে ভয়েস চেঞ্জ করাচ্ছি, পরবর্তীতে হয়তো আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, সেগুলো কিন্তু তোমাদের মোবাইলে চলে যাবে এবং তোমরা কিন্তু ঘরে বসেই সেই ভিডিওগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাসটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।